হঠাৎ আমার জায়গা বরাবর কে যেন লাঠি দিয়ে সজোরে বাড়ি মারলো। সাথে সাথেই আমার ঘুম ভেঙে গেল। আমি লাফ মেরে শোয়া থেকে উঠে বসে গেলাম। এত রাতে আমার লজ্জাস্থানে বাড়ি মারলো কে? এদিক ওদিক তাকিয়ে কোথাও কাউকে দেখলাম না। বুকের মধ্যে থুতু ছিটালাম। চারিদিকে শুনশান নীরবতা। মনে মনে ভাবলাম, কয়দিন পর আমার বিয়ে, সারাক্ষণ হবু স্বামীকে নিয়ে আজে বাজে চিন্তা করি, তাই হয়তোবা ঘুমের ঘরে মনে হলো কে যেন আমার জায়গা বরাবর বাড়ি মারলো। থাক, আবার ঘুমিয়ে পড়ি। আমি আবারও ঘুমিয়ে পড়লাম। হবু স্বামীর কথা ভাবতে লাগলাম। তার হাসিটা চমৎকার, এখনো চোখে লেগে আছে। বিশেষ করে যখন আমাকে এঙ্গেজমেন্টের আংটি পরা ছিল, তখন আমি আর চোখে তার মুখের দিকে তাকিয়েছিলাম। আমার চোখে চোখ পড়তে সে একটা মুচকি হাসি দিল। হাসিটা এখনো আমার চোখে লেগে আছে। এসব ভাবতে ভাবতে আমি আবারও ঘুমিয়ে পড়লাম। ঘড়িতে তখন রাত 3টা বাজে। আবারও অঘোর ঘুম আমার চোখে লেগে আসলো। সাথে সাথে খেয়াল করলাম আবারও আমার লজ্জাস্থান বরাবর কে যেন শক্ত লাঠি দিয়ে সজোরে বাড়ি মারলো। এবারের বাড়িটা গতবারের চাইতে আরো বেশি জোরে ছিল। মনে হলো আমার লজ্জাস্থান সহ সবকিছু ভেঙে চুরমার হয়ে গেল। প্রচন্ড ব্যথা পেলাম। আমি হাত দিয়ে জায়গা বরাবর চেপে ধরলাম। প্রচন্ড ব্যথা পেয়েছি। এবার আমি নিশ্চিত হয়েছি সত্যি সত্যি কেউ আমাকে লাঠি দিয়ে পেটাচ্ছে। আমি তাড়াতাড়ি খাট থেকে নেমে দরজার দিকে গেলাম। দরজার হুক লাগানো। জানালার দিকে তাকালাম। জানালার পর্দা সহ সবকিছু ঠিক আছে। খাটের নিচে তাকালাম, সেখানেও কেউ নেই। বাথরুমে গিয়ে দেখলাম বাথরুমেও কেউ নেই। তাহলে আমার লজ্জাস্থান বরাবর বাড়িটা মারে কে? কয়েকদিন পর আমার বিয়ে হবে, তাই আপা এবং দুলাভাই বেড়াতে এসেছে। আমাদের ঘরে একটা কাজের ছেলে আছে, আর আছে আমার বাবা মা। আর বিয়ে উপলক্ষে বেড়াতে আসা আমার দুলাভাই ছাড়া আর কেউ নেই। তাহলে আমাকে বাড়িটা দিচ্ছে কে? ব্যাপারটা নিশ্চিত হওয়ার জন্য দরজা খুলে রুমের বাহির হলাম। দরজার সামনে এসে ভাবলাম, আগে দুলাভাই রুমের দিকে গিয়ে দেখি দুলাভাই এমনটা করছে না তো। কারণ গতকাল আমি যখন ড্রেসিং টেবিলের সামনে সাজতে বসছিলাম, তখন দুলাভাই এসে বলেছিল, ছোট থেকে খেজুর গাছের মতো পরিচর্যা করে বড় করলাম আমি, আর কলসিতে যখন রসের টয়টুম্বুর হলো, তখন রস খেতে চলে আসলো অন্য মালি। আমি তখন দুলাভাইকে ঠাট্টা করে বললাম, আপার রস খেয়ে কি আপনার মন ভরে না? আবার শালির কলসির দিকে নজর দেন। এক কলসির রস আর কতদিন ভালো লাগে? নতুন গাছের নতুন রসে মন ভরাতে পারলে ভালো লাগতো। এমন সময় আপু এসে বলল, কি ব্যাপার, শালি দুলাভাইয়ের মাঝে কি নিয়ে কথা হচ্ছে? দুলাভাই নাকি নতুন রস খেতে ইচ্ছে করছে। আমার আপু সহজ সরল মানুষ, অত শত বোঝে না, তাই বলে দিল, তোর কাছে থাকলে একটু রস দে না। আমার শ্বশুর বাড়ির ওইদিকে খেজুর রস তালের রস কিছুই পাওয়া যায় না। আমার তখন আপুর উপরে রাগ উঠলো। তার স্বামী কোন রস চাচ্ছে আর সে কোন রস দিতে বলছে। আমি বললাম, তুই কি সারা জীবন আহাম্মক থেকে যাবি? আমি অত সব বুঝি না রে, তোরা তাড়াতাড়ি খেতে আয়, আব্বু আম্মু তোদের জন্য ডাইনিং টেবিলে বসে আছে। বলেই আপু চলে গেল। দুলাভাই তখন আমাকে বলল, তোমার আপু রস দিতে বলেছে, আসো রস আমাকে বুঝিয়ে দাও, রস খেতে বয়স লাগে। বলেই একটা ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দিয়ে চলে গেলাম। যাই, আগে দুলাভাই কোথায় আছে সেটা দেখে আসি। এমনও তো হতে পারে দুলাভাই আমার কাছে সুযোগ না পেয়ে আমার সাথে দুষ্টামি করছে। তাই আমি পা টিপে টিপে দুলাভাই আর আপুর রুমের দিকে গেলাম। দরজা ফাঁক করে মাথাটা ঢুকিয়ে দিলাম। দেখলাম দুলাভাই আপাকে বলছে, তোমার বাপের বাড়িতে আসলে তুমি আমাকে আদর্শ হক কিছুই করো না, এত বেশি আদর্শ হক করতে হবে না। বাপের বাড়িতে এসে ফজরে গোসল করতে দেখলে সবাই কি মনে করবে? যা মনে করবে করুক, তাতে আমার কি? আমি তো আর অন্য কারো বউ নিয়ে ঘুমাচ্ছি না। প্লিজ লক্ষ্মীটি, আজকে না করো না। আচ্ছা ঠিক আছে, দরজাটা লক করে আসো। দুলাভাই শোয়া থেকে উঠতে যাচ্ছিল, এমন সময় আমি সরে গেলাম। দুলাভাইও আপার রুমের দরজার বাইরে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলাম, আপা যেহেতু জেগে আছে, তাহলে দুলাভাই বের হওয়ার কোনো চান্স নেই। তাহলে আমার জায়গা বরাবর বাড়ি মারে কে? হঠাৎ মনে পড়লো কাজের ছেলে বদরুলের কথা। নাকি বদরুল এই কাজটা করছে? করলেও করতে পারে, ছেলেটা তেমন সুবিধার না। ছোটবেলায় ঠিক ছিল, যখন একটু বড় হতে লাগলো তখন তার দৃষ্টিও পাল্টাতে লাগলো। কিছুদিন আগের ঘটনা, আমি কলেজ থেকে এসে দেখি বদরুল আমার রুম ঝাড়ু দিচ্ছিল। কলেজের ব্যাগটা ওয়ার্ডরোবের উপরে রেখে কাপড় চেঞ্জ করার জন্য বাথরুমে ঢুকলাম। বদরুল ঝাড়ু দিতে দিতে একটা সময় গিয়ে বাথরুমের দরজা ফাঁক দিয়ে উকি দিতে লাগলো। এমন সময় আমার মা রুমে এসে দেখে বদরুল বাথরুমের দিকে উকি দিচ্ছে। কিরে বদরুল, ওখানে কি দেখছিস? বদরুল চমকে উঠে বলল, কিছু না। হয়েছে কি আসলে? মা আবার বলল, কিরে তুই আমতা আমতা করছিস কেন? সত্যি করে বল, তুই বাথরুমে উকি দিয়ে কি দেখছিস? সত্যি বলছি, আমি কিছুই দেখছি না। এমন সময় আমি বাথরুম থেকে কাপড় চেঞ্জ করে বের হতে আমি বললাম, কি হয়েছে মা? তুই যখন বাথরুমে কাপড় চেঞ্জ করছিলি, এই হারামজাদা দরজার ফাঁক দিয়ে উকি দিচ্ছিল। মা, আমি তোমাকে অনেকবার বলেছি বদরুলের নেচার খারাপ, ওকে এক্ষুনি বিদায় করে দাও। সাথে সাথে বদরুল একবার আমার মায়ের পা আরেকবার আমার পা ধরে কান্নাকাটি করতে লাগলো। বলতে লাগলো, খালাম্মা আমার এইবার মতো মাফ করে দেন, আমি ভবিষ্যতে কোনোদিনও এমন ভুল আর করবো না। সেদিন মা বদরুলকে ক্ষমা করে দিয়েছিল। নিশ্চয়ই সে প্রতিশোধ নেওয়ার জন্য আজকে
আজকে সুযোগ বুঝে আমার জায়গা বরাবর বাড়ি দিচ্ছে। গিয়ে দেখি হারামজাদা জেগে আছে কিনা। আমি পা টিপে টিপে বদরুলের রুমের দিকে যেতে লাগলাম। বদরুলের রুমে এসে দেখলাম বদরুল নাক ডেকে ঘুমাচ্ছে। ওর ঘুমের অবস্থা দেখে বোঝা যাচ্ছে অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে। তাহলে তো বদরুলও না, কিন্তু আমার জায়গা বরাবর বাড়ি দিচ্ছে কে? মনে হচ্ছে আমার কোথাও কোনো ভুল হচ্ছে। আমি এই যুগের মেয়ে, তাই ভূত পেত নিয়েও বিশ্বাস করি না। এমনও তো হতে পারে এটা আমার হ্যালুসিনেশন। থাক, আবারও ঘুমায় গিয়ে ভাবতে ভাবতে আমি বিছানায় এসে শুয়ে পড়লাম। সম্ভবত নিজের হবু স্বামীকে নিয়ে বেশি ভাবছি তো, তাই এমন হচ্ছে। সত্যি আমার হবু স্বামীটা চমৎকার। তার সে মায়াবী হাসি এখনো আমার চোখে ভাসছে। কি মিষ্টি করে হাসে। ভাবতে ভাবতে আমার চোখের কারায় কারায় ঘুম চলে এলো। এমন সময় আবারও আমার জায়গা বরাবর বাড়ি দিতে গিয়ে সে অদেখা মানুষটার হাত ধরে ফেলি। একটা শক্ত লাঠি, একটা পুরুষের হাত, খুব শক্ত হাতটা। আমি আস্তে আস্তে তার চেহারার দিকে তাকাতেই চমকে উঠলাম। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পের নায়িকা রূপান্তিকে জায়গা বরাবর লাঠি দিয়ে কে বাড়ি মারে সেটা যদি দেখতে চান তাহলে কমেন্ট বক্সে গিয়ে আপনার মূল্যবান মতামতটি লিখে জানান। আমরা আপনার মূল্যবান কমেন্টের উপরে ভিত্তি করে আগামী পরশু ঠিক এই টাইমে এই পেজে এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব। আর আপনার মূল্যবান কমেন্টটি আমরা আগামীকাল ঠিক দুপুর 2টায় লাইভে এসে সবাইকে পড়ে শোনাবো। আপনি চাইলে আগামীকাল ঠিক দুপুর 2টায় এই পেজে আমাদের সাথে সরাসরি লাইভে অংশগ্রহণ করতে পারেন। গল্পটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।